যে এখন ঘুমিয়ে আছে তার জন্য রাত, যে ঘুম থেকে উঠবে তার জন্য এটা সকাল। তাহলে সময়ের প্রেক্ষাপটটাও নির্ভর করছে কে ঘুম থেকে উঠবে অথবা কে ঘুমাতে যাবে সেটার উপর। এই গভীর রাতে মনে হলো কিছু কথা বলি। আমার টপিকস আসিফ মাহমুদ ও আকরামরা। এই বিষয়ে আমি খুব বেশিক্ষণ কথা বলবো না, তবে আসিফ মাহমুদ ও আকরামরা, আচ্ছা, এইটা নিয়ে কথা বলার আগে আমি একটু কবিতা পড়ে শোনাই। কবিতা পড়লে কি অডিয়েন্স বেশি পাওয়া যাবে নাকি গান গাইলে? আচ্ছা ঠিক আছে, সব হবে, গান হবে, কবিতা হবে, আসিফ মাহমুদ ও আকরামরা এই সম্পর্কেও বলবো। এখন অনেক রাত, খোলা আকাশের নিচে, জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে, আর আমি বসে আছি দরজার ওপাশে, দরজার ওপাশেই বসে আছি। অডিয়েন্স একটু জমলে না কথা বলে ভালো লাগে এবং রেসপন্স করতে ভালো লাগে। শামীম খান যুবরাজ আমাকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম শামীম খান যুবরাজ, আপনাকেও আমার সালাম। এবার একটি কবিতা পড়ি। ডাকঘর। আমি কয়েকটা প্রেমপত্র লিখেছিলাম। লেখার সময়ে, লিখে পড়বার সময়ে, পড়তে পড়তে কাটাকুটির সময়ে, মুখবন্ধ খামে সেই প্রেমপত্র নিয়ে ঘোরাঘুরির সময়ে নিজেকে আমার কেন জানি প্রেমিক মনে হতো না। আমি পাপবোধে, অপরাধ বোধে এক দারুণ হীনমন্য শামুকের মতো কেমন যেন গুটিয়েছিলাম। আমি সেখানে ভালোবাসার কথা বলিনি, আমি নিজের কথাই বলেছিলাম। আমি আমার একার প্রেম নিয়েই সেখানে মত্ত ছিলাম। আমার ভয় ছিল, এক মানুষের প্রেম অন্য মানুষকে জানাবার অস্বস্তি ছিল। সেখানে যৌথ কিছু ছিল না। অনেক অনেক দিন পরে তুমি বলেছিলে প্রেমপত্র পাঠাবার কোনো ঠিকানা কোথাও ছিল না, অথচ ডাকঘর ছিল, সুন্দরবনের ফেডেক্স ছিল, আগাগোড়া মৃত্যু ছিল, শুধু একটা ঠিকানা ছিল না। গান গাওয়ার সময় দেখা গেল অডিয়েন্স বেশি, আবার কবিতার সময় অডিয়েন্স কমে গেল। তাহলে তো মনে হয় গান গাওয়াই ভালো। ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়, ময়লা টি শার্ট, ছেঁড়া জুতো কদিন আগেই ছিল মনেরই মতো। আচ্ছা যাই হোক, আমি এই গান গাওয়ার বিষয়টা অনেকটা মালেক আফসারি টাইপ হয়ে যাচ্ছে। মালেক আফসারি সাহেবও গান গায়, আমিও গান গেয়ে দিলাম। আসিফ মাহমুদ এবং তো বাংলাদেশে সব সময় তো জাতি দুই ভাগে বিভক্ত থাকে। যে কোনো ইস্যুতে একদল বলে বয়কট কোকাকোলা, আর একদল কোকাকোলা বয়কট করবে না। একদল সাকিব আল হাসানকে সাপোর্ট করে, মেধাবীরা এরকমই হয়, আর একদল সাকিব আল হাসানকে
সাপোর্ট করে না, বলে সে বেয়াদব। তাহলে কোন দিকে যাবে? আসিফ মাহমুদ যদি রাষ্ট্রীয় প্রোটোকল না মেনে সে উঠে এসে সবার সাথে হাত মিলাতো, তাহলে তখন বলা হতো কি ছেলে রাষ্ট্রীয় প্রোটোকলই শিখলো না। এই জন্যই বলছিলাম এসব বাচ্চা কাচ্চা দিয়ে দেশ শাসন হয় না। দেশ শাসন করার জন্য ভালো দক্ষ প্রশাসক লাগে। আপনারাও ওইটাই বুঝেছেন। আর এখন আসিফ মাহমুদ যখন দক্ষ প্রশাসক হয়ে চেয়ারে বসলেন, এই সরকার মানে যেই সরকার ছিল বা যেই ফ্যাসিস্ট সরকার নিয়ে কথা হচ্ছে, সেই সরকারের পতন আসিফ মাহমুদ এবং তার মতো কিছু ছাত্ররাই ঘটিয়েছে, এবং তিনি তার নিজের যোগ্যতায় সেইখানে বসেছেন। এখন তিনি রাষ্ট্রীয় প্রোটোকল মেনে চেয়ারে বসবেন, সবাই তাকে স্যার আমি আকরাম, স্যার আমি দুর্জয়, স্যার আমি এই যে এইগুলো করবে, নাকি উনি নিজেই বের হয়ে সবার সাথে হাত মিলাবেন, সেই চিন্তার স্বাধীনতাটা তাকে দেন। ওই বাচ্চা ছেলেগুলোর জন্যই তো আজকে আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারছেন। আপনারা কবে স্বাধীনভাবে কথা বলতে পেরেছিলেন লাস্ট, সেটা আমাকে বলবেন। কারো কি মনে আছে সর্বশেষ কবে গলা চড়িয়ে কথা বলেছিলেন, নিজের মত প্রকাশ করেছিলেন? একজন রাষ্ট্রীয় উপদেষ্টার আসনে বসা এবং যার পদমর্যাদা একজন মন্ত্রীর সমান, আপনারা তাকে নিয়ে এখন সমালোচনা করতেই পাচ্ছেন। হ্যাঁ, তাকে নিয়ে সমালোচনা করতে পারছেন এই জন্য যে সে এবং তার বন্ধুরা বা তার সেই বিপ্লবী ভাইয়েরা সবাই মিলে আপনাদেরকে এই সমালোচনা করার প্ল্যাটফর্মটি গড়ে দিয়েছে। হ্যাঁ, সমালোচনা করুন, আপনাদের যেভাবে মনে হয় সেভাবেই সমালোচনা করুন। আপনারা একদল বলবেন আসিফ মাহমুদের বের হয়ে সবার সাথে হাত মিলিয়ে 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 যাওয়ার দরকার ছিল এবং জানার দরকার ছিল। আবার আর এক দল বলবেন রাষ্ট্রীয় প্রোটোকল মেনে আসিফ মাহমুদ যেটা করেছে সেটা সে ভালোই করেছে। দিস ইজ দ্য ফ্যাক্ট এন্ড দিস ইজ দ্য রিয়েলিটি। দিস ইজ দ্য রিয়েলিটি অফ বাংলাদেশ। এখানে কখনো জাতি একসাথে থাকতে পারে না, একতাবদ্ধ হয় না। তারপরও জাতি কিন্তু একতাবদ্ধ হয়েছে। পৃথিবীর কোনো দেশে আপনি দেখাতে পারবেন না যে 7টা দিন ধরে পুলিশ নাই, অথচ সেই তুলনায় অকারেন্সের পরিমাণ নগণ্য, সামান্য। সেটা জাতি হিসেবে আমরা পেরেছি। জাতি হিসেবে আমরা পেরেছি যে সেই ক্ষয়ক্ষতি বা সেই আইন ভাঙার প্রবণতাটাকে রুখে দিতে এবং সেটা যথাসম্ভব কমিয়ে আনতে। আমি বাইরে গিয়েছিলাম রাত 1:30টার দিকে। একটা চায়ের দোকান 2টা পর্যন্ত খোলা থাকে, ওই চায়ের দোকানে যাব। চায়ের দোকানে যেতে গিয়ে দেখলাম যে গলির মোড়ে একটা বাঁশ দিয়ে ব্যারিকেড দেয়া আছে। আমার গলিতে এমনিতেই একটা গেট আছে, ওই গেট ছাড়িয়ে আরো কিছু দূর সামনে গিয়ে দেখেছি গলির মোড়ে আরো একটা বাঁশ দেয়া আছে। আমার বাসার সামনে কিছু লোকজন ডিউটি করছে, আবার ওই বাঁশ দেওয়ার যে জায়গাটা সেইখানেও কিছু লোকজন ডিউটি করছে। একজন আমাকে বললো যে আপনি একটু যদি বায়ে গিয়া প্রাইমারি স্কুলের সামনে দাঁড়ান তাহলে ওইখানে চায়ের দোকানটা খোলা পেতে পারেন। আমি সেইখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে কি দেখলাম, একটা 8 বছর বয়সী বাচ্চাও লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, ডাকাত পাহারা দিচ্ছে। সেই তথাকথিত ডাকাত, যে ডাকাতগুলো সৃষ্টি করা হয়েছে একটি গন্ডগোল পাকানোর জন্য, একটি অস্থিরতা সৃষ্টি করার জন্য, সেই 8 বছরের বালক সেও দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে। জনগণ ওইখানে বসে আছে, জনগণ জেগে আছে। হ্যাঁ, জনগণ পাহারায় জেগে আছে। আপনারা চেয়েছিলেন জাতিকে 2 ভাগ করবেন, কিন্তু জাতি তো একত্র হয়ে গেছে, আরো কমিউনিটি ডেভেলপ করেছে, তারা নিজেদের মধ্যে কথা বলছে, এখন পরস্পর পরিচিত হচ্ছে। আমাকেও অফার করলো আমাদের সাথে একটু সময় দিন, আমি তাদেরকে সময় দিতে চেয়েছি। সবাইকেই সময় দিতে হবে, পালাক্রমে সবাইকেই সময় দিতে হবে। নিজেদের রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদের।
একটি শান্তিপূর্ণ দেশ, স্বাধীন দেশ, মুক্ত চিন্তা প্রকাশের দেশ, স্বাধীনভাবে কথা বলার দেশ, দুর্নীতিমুক্ত দেশ, বৈষম্য বিরোধী। বৈষম্য কোনটা? বৈষম্য কি শুধু কোটার বৈষম্য তাই মনে করেন? নো, বৈষম্য চলছে চলছে চলছে, বৈষম্য চলছে। অঢেল টাকা পয়সার মালিক হয়ে যাচ্ছে লোকজন দুর্নীতি করে, ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। আর তারা যে বিদেশে টাকা পাচার করছে এই জন্য দেশে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, আর আমরা বাজারে গিয়ে বেশি দামে জিনিস কিনছি। বেশি দামে জিনিস কি শুধু ইনফ্লেশনের জন্য কিনছি? তা না, ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়। একজন কৃষকের জমি থেকে যখন ফসলটা উঠে এই ঢাকা শহর পর্যন্ত পৌঁছায়, তখন প্রত্যেকটা জায়গায় জায়গায় চাঁদা দিয়ে 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 আসতে হয়। এই প্রত্যেকটা জায়গায় জায়গায় যে চাঁদা দিয়ে আসতে হয়, ঠিক এই কারণেই জিনিসপত্রের দাম বেড়ে যায়। এই যে বাচ্চা ছেলেগুলো রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে, আইজিপি বলেছেন যে যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে এবং এটা ভবিষ্যতে মূল্যায়ন করা হবে। হ্যাঁ, ওদেরকে সার্টিফিকেট দিতে চেয়েছেন, ওরা তো স্বেচ্ছাসেবী হয়ে কাজ করছিল। অনেকে যখন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে কাজ করে তখন কিন্তু তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়। সার্টিফিকেট একটা মূল্যায়ন যে হ্যাঁ সে এই কাজটা করেছে। তাহলে এরপরে যদি ট্রাফিক পুলিশ দরকার হয় বা ট্রাফিক পুলিশিং এর জন্য যদি আমাদের পুলিশ কম পড়ে, ঘাটতি পড়ে, তখন ওই ছেলে মেয়েগুলোর যদি সার্টিফিকেট থাকে হ্যাঁ তারা সেই কাজটা করেছিল, তারা সেই সময় মাঠে ছিল। আরে বাবা, কোটা, মুক্তিযোদ্ধাদের কোটা দিতে কেউ নিষেধ করেনি, তখন তো কেউ নিষেধ করেনি, মুক্তিযোদ্ধার কোটা ছিল। কোটা নিয়ে যে ব্যাপারটা আসছে সেটা কিন্তু মুক্তিযোদ্ধার নাতিপুতিদেরকে কোটা দেয়া নিয়ে। কারণ মুক্তিযোদ্ধারা এমন বয়সে পৌঁছে গেছে, তাদের ছেলেরাও এখন পর্যন্ত হয়তো সেই বয়সে নেই, বা তাদের সন্তানদের কোটা দেয়া নিয়েও কিন্তু তেমন কোনো আপত্তি কারো কখনোই ছিল না। কিন্তু নাতিপুতিদের কোটা দেয়া নিয়ে কথা হয়েছে, বা এই যে মুক্তিযোদ্ধা কোটা ছাড়াও জেলা কোটা সহ 100 ভাগের মধ্যে 56 ভাগ কোটা ছিল, সেইখান থেকে তো আন্দোলনটা ডেভেলপ করলো। মূল্যায়ন হতে হবে, মূল্যায়ন তো হতেই হবে। কেউ যদি কোনো কাজে অভিজ্ঞ হয় তাহলে সেটা তার ব্যাপারে সে মূল্যায়ন তো হতেই পারে। এই মূল্যায়ন নিয়ে আপনাদের কেন এত জলে কেন? মূল্যায়ন করতে হবে না? আপনি আজকে মাঠে যান নাই, আজকে ট্রাফিক পুলিশিং করেন নাই, এজন্যই আপনাকে কি বিরোধী পক্ষে থাকতে হবে যে না ওদের সার্টিফিকেট দেওয়া উচিত হবে না, এটা মূল্যায়ন হবে? তাহলে তো কোটা হয়ে গেল। কোটার খোটা দিয়েন না ভাই, কোটার খোটা দিয়েন না। বহুত বিভক্তি তৈরি করেছেন এই বাংলাদেশের জাতিটাকে, বাংলাদেশি জাতীয়তাবাদটাকে ভেঙে চুরে দেওয়ার জন্য। সেই বিজনেসটা এখন বন্ধ করে। ওই বিজনেস দিয়ে এখন আর চলবে না, বিজনেস এখন শেষ। তাই যে বিজনেস চলে না সেই বিজনেস চালাইতে চায় না। বহুত বিজনেস করছে, 15টা 16টা বছর ধরে অনেক বিজনেসের মধ্যে ছিলেন, সেগুলো বাদ দিয়ে এখন দেশপ্রেমিক হন। যারা দেশপ্রেমিক তারাই দেশের জন্য ভালো কিছু করতে পারবে। যে ছেলেরা মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশিং করছে, দেয়ালে গ্রাফিতি আঁকছে, ঝাড়ু দিচ্ছে, সিটি কর্পোরেশনের কি ঝাড়ুদার ছিল না? ওরা কোথায় গিয়েছিল? সিটি কর্পোরেশনের ঝাড়ুদাররা কোথায় গিয়েছিল এই কয়েকদিন? কেন বাচ্চাদের ঝাড়ু দিতে হলো এটা নিয়ে তো কেউ বলেন না। পুলিশ নয় চলে গিয়েছিল, পালাই গেছিল, থানা ছেড়ে, তারপরে মোড় ছেড়ে চলে গিয়েছিল। তারা ট্রাফিক পুলিশিং করবে না, তারা থানায় থাকবে না, তারা নিরাপত্তাহীনতায় ভোগে। তারা কি করেছিল? তারা এমন কি করেছিল? এত কি খারাপ কিছু করেছিল যে তাদেরকে থানা ছেড়ে চলে যেতে হলো? আন্দোলন, কর্মবিরতি, প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা, ওই সমস্ত বিজনেস সব বাদ। বাংলাদেশের জনগণ দেখিয়েছে তারা অন্যান্য অনেক জাতি থেকেই সুশৃঙ্খল। এখানে ল অ্যান্ড অর্ডার ঠিক মতন মানা হয় না দেখেই তারা ল অ্যান্ড অর্ডার ভাঙতে চায় বা ভেঙে ফেলে। তাই আমার এই লাইভ যারা দেখছেন, পরে যারা দেখবেন, সবার প্রতি আমার অনুরোধ, দয়া করে জাতিকে একতাবদ্ধ হতে দিন। যারা ফ্যাসিবাদ কায়েম করার জন্য ব্যস্ত ছিল, ফ্যাসিবাদের দোসর ছিল, সেই সমস্ত জায়গা থেকে
ফিরে আসুন। আচ্ছা ঠিক আছে, গান দিয়ে শুরু করেছিলাম, আর একটা গান দিয়ে শেষ করছি। তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার, তোমাদের মাঝে কি কেউ আছে পদ ভোলা, তবে বন্ধু নৌকা বিড়াও, শোনাবো গান আজ সারা রাত গান শোনাতে পারবো না, আপনাদেরও শুনতে ভালো লাগবে না। তবে যারা নৌকা নিয়ে পালিয়ে গিয়েছেন তারা তো গিয়েছেন, আর যারা এখনো নৌকায় আছেন নৌকাটা ভিড়ান, আসেন, বুক মিলাই। আর স্বাধীন বাংলাদেশ তো অনেক আগেই স্বাধীন হয়েছে খাতা কলমে, তারপর থেকে তো স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারি নাই, বাক স্বাধীনতা পাই নাই, অর্থনৈতিক স্বাধীনতা পাই নাই, অর্থনৈতিক মুক্তি পাই নাই। তো আসেন এখন স্বাধীনতা উপভোগ করে আলিঙ্গন করেন যারা যারা নৌকায় ছিলেন আমার বন্ধু। কিন্তু আমি খুব দুঃখিত, মর্মাহত শুধু তাদের জন্য যারা এই যে এত এত খুন হলো, পুলিশ যে এত এত ছেলেকে মারলো, জনতাকে মারলো, এটা নিয়ে একটা টু শব্দ করেন নাই। যারা শব্দ করেন না তারা শব্দ না করলে আমার আপত্তি ছিল না, কিন্তু যারা বিভিন্ন সময়ে সরব ছিলেন তারা জাতির বিবেক হয়ে এসে দাঁড়ান নাই কেন? আমার কাছে তাদের কাছে আমার শুধু এই একটাই প্রশ্ন। ভালো থাকুন, শুভ সকাল, আল্লাহ হাফেজ।